আগাম বন্যা আতঙ্ক না থাকায় বড় মৌসুমে হাওড়ে ধান কাটার উৎসব নেই শ্রমিক সংকট। নওগাঁয় কালবৈশাখী ঝড়ে রবি শস্যের ব্যাপক ক্ষতি। করোনায় মৃত্যু থামছেই না, দেশে একদিনে মারা গেলেন আরও ৯৮ জন। চট্টগ্রামে ভ্রাম্যমাণ গাড়িতে নমুনা সংগ্রহ, রুশ টিকা দেশে উৎপাদনে মস্কো ঢাকা সম্মত জানালেন পররাষ্ট্রমন্ত্রী। নানা খাতে ময়মনসিংহের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আদায় করা হচ্ছে অতিরিক্ত ফি, ক্ষুব্ধ অভিভাবকরা, ব্যবস্থা নেয়ার আশ্বাস। এবং ঢাকায় মসলিন ও রাজশাহী সিল্ক নিবন্ধন হলো জিআই পণ্য হিসেবে। করোনায় পেছালো সনদ হস্তান্তর, অন্য দেশ উৎপাদন কিংবা বিপণন করতে চাইলে দিতে হবে সত্ত্ব। বাংলা সময়ের সঙ্গে আছি আমি তানজিলা খান। আগাম বন্যা আতঙ্ক না থাকায় বড় মৌসুমে হাওড়ে এখন ধান কাটার উৎসব, নেই শ্রমিক সংকটও। সুনামগঞ্জের হাওড়ের একমাত্র ফসল বোরো ধানের আবারও বাম্পার ফলন হয়েছে, দারুণ খুশি হাওড়বাসী। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রকের সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন দিগন্ত সিংহ। চলতি বড় মৌসুমে জেলার ছোট বড় ৯৫টি হাওড়ে ২,২৩,৩৩০ হেক্টর জমিতে স্থানীয় হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের বোরো ধান আবাদ করা হয়। জেলার কৃষি বিভাগ জানায় ইতিমধ্যে ৬০ % জমির পাকা ধান কাটা হয়েছে। চলতি মাসের শেষে আবহাওয়া কিছুটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকলেও তার আগেই হাওড়ের শতভাগ ধান কাটা হয়ে যাবে। ধান কাটার শ্রমিক এবং যন্ত্রের কোনো অভাব নেই, তো আশা করছি যে আমাদের এই ধানটি প্রাকৃতিক দুর্যোগ আসার আগেই শতভাগ আমরা নিরাপদে তুলতে পারবো। হাওড়ের ধান দ্রুত এবং কম খরচে কৃষকের গোলায় তোলার জন্য ২৯৪টি কম্বাইন হারভেস্টার, ১৩০টি রিপার মেশিন ছাড়াও ২ লাখেরও বেশি শ্রমিক ধান কাটায় ব্যস্ত রয়েছেন। দিন ভালো হলে সপ্তাহ ১০ দিনের মধ্যে আবার বৈশাখী কাটা শেষ হয়ে যাব। উপজেলা কৃষি অফিসার আর মেশিনের সুবিধা পাওয়ায় আমরা ধানগুলা সহজে কম খরচে আমরা গড়ে তুলতাম পারলাম। ১ বিঘা ধান কাটতে এই মেশিন দিয়ে মাত্র ১,৫০০ টাকা খরচ হয়, এটা ঝাড়াই মারাই সহ একদম। আর যদি আমরা এই গতাগতি কাটি লেবার দিয়ে, তাহলে এক্ষেত্রে প্রায় মারাই জারাই সহ কাটা সহ বাড়ি পৌঁছা পর্যন্ত প্রায় ৬০০ টাকা খরচ হয়। এখানে বিঘাপতি প্রায় ৬,৫০০ টাকা কৃষকের সাশ্রয় হচ্ছে। জেলায় এবার ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩,৪৪,০০০ মেট্রিক টন। অতীতের সকল রেকর্ড ভেঙে এবার ৪,০০০ কোটি টাকার ধান সুনামগঞ্জের হাওড়বাসী ঘরে তুলতে যাচ্ছে। সুনামগঞ্জের দেখার হাওড় থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। নওগাঁয় গতরাতে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে পাকা ধান সহ রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে ক্ষেতের পাকা ধানের শীষ পড়ে গেছে, এতে নিচু এলাকার অনেক জমির ধান চিটা হয়ে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। মাঠের পাকা ধান ঘরে তুলতে বুধবারই শ্রমিকদের সঙ্গে চুক্তি করেছিল নওগাঁ শোলমারি বিলের কৃষক ফজলু মিয়া, কিন্তু বৃহস্পতিবার সকালে ধানের বিধ্বস্ত ক্ষেত দেখে ফসল না কেটেই শ্রমিকরা ফিরে যান। কৃষক ফজলুর মতো অনেক কৃষকেরই পাকা ধান ঘরে তোলার স্বপ্ন ভেঙে তছনছ করে দিয়েছে কালবৈশাখী ঝড়। রাত 8:30টায় শুরু হয়ে প্রায় ৪৫ মিনিট চলে ঝড় ও শিলাবৃষ্টির তাণ্ডব। এতে পাকা ধান সহ রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়। নিষ্কার শীতগুলো তো পচে যাবে, আর তার মধ্যে এখন তো কাটবে, এখন আগা তুলে খড় পাওয়া যাবে না। এবার ২৮-২৯ মণ হারে ধান হতো মাঠে, সর্বনিম্ন ২৫ মণ হতোই, কিন্তু এই ঝড় সাবটের কারণে সম্পূর্ণ ধান শুয়ে পড়ছে। এদিকে গত কয়েকদিনের ঘরে তোলা নতুন ধান বিক্রির জন্য হাটে নিয়ে আসছেন চাষিরা, কিন্তু মৌসুমের শুরুতেই সপ্তাহের ব্যবধানে মণ প্রতি ১৫০ টাকার মতো পড়ে গেছে দর। হঠাৎ করে এ দর পতনে আয় ব্যয়ের হিসাব মিলাতে পারছেন না কৃষকরা। ধানের দর পড়ে যাওয়ার জন্য লকডাউন সহ নানা অজুহাত ব্যবসায়ীদের। ধানের ধরেন ২00-৩০০ টাকা করে কমে গেছে। ভিজাটা একটু ৯০০ টাকা, তার চেয়ে শুকানটা ৯৫০, তার চেয়ে শুকানটা ১,০২০-৩০ টাকা পর্যন্ত কিনা বেচা হলো। ধান দাম কমে গেছে, ব্যাপারই নাই, কিভাবে ধান বিক্রি করেন? জেলা কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে নওগাঁয় ১,৯০,০০০ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ লাখ মেট্রিক টন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। দেশে একদিনে করোনায় মারা গেলেন আরও ৯৮ জন, শনাক্ত হয়েছেন ৪,০১৪ জন। এদিকে চট্টগ্রামে করোনা সংক্রমণ বাড়ায় সরকার নির্ধারিত স্থান থেকে নয়, ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে ঘুরে ঘুরে নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে। খোলা জায়গা ও বিশেষায়িত গাড়ি থেকে নমুনা সংগ্রহ করায় সংক্রমণের ঝুঁকি নেই বলে জানান টেকনিশিয়ানরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস।
চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। পরীক্ষার জন্য নমুনা দিতে গিয়ে নির্ধারিত জায়গাগুলোতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়, তাই সুস্থ শরীরে সংক্রমিত হওয়ার সম্ভাবনাও বেশি। এই কারণে ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে নমুনা সংগ্রহে নেমেছে স্বেচ্ছাসেবী সংগঠন অন্তহীন ফাউন্ডেশন। বিশেষায়িত গাড়ির সামনে লাইন ধরে দাঁড়িয়ে নমুনা দিচ্ছেন সাধারণ মানুষ। নগরীর নির্ধারিত 6টি স্থান থেকে শুধুমাত্র সরকারি ফি হিসেবে 100 টাকা দিয়েই কোনো ঝামেলা ও ভিড় ছাড়াই করোনা পরীক্ষা করাতে পেরে খুশি সাধারণ মানুষ। এই ধরনের উদ্যোগ আরও বাড়ানো উচিত, কারণ গত বছর থেকে দেখছি এই অন্তহীন ফাউন্ডেশন অনেক খুব ভালো কাজ করছে। তেমন কোনো হ্যাসেল নেই, এখানে সবাই এসে নির্বিঘ্নে দিয়ে চলে যেতে পারছে স্যাম্পলটা। গাড়ির ভিতর থেকে যেভাবে পরীক্ষা করতেছে এভাবে সংক্রমণ হওয়ার ঝুঁকিটা কম থাকে। বিশেষায়িত গাড়ির মাধ্যমে খোলা জায়গায় নমুনা সংগ্রহ করার কারণে সংক্রমিত হওয়ার সম্ভাবনা নেই বলে জানালেন টেকনিশিয়ানরা। গ্লাস ফিটিং গাড়ি হওয়াতে রোগীর সাথে আমাদের যে একটা ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সটা মানলে একজন থেকে আরেকজন সংক্রমক হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। পর্যাপ্ত পরিমাণের দূরত্ব বজায় রেখে তারপর হচ্ছে রোগীদেরকে যতটুকু সেবা দেওয়ার ততটুকু সেবা দিয়ে আমরা কালেকশন করে থাকি। করোনা টেস্ট করাতে যেয়ে আর্থিক সংকটের বিষয়টি এমন উদ্যোগে অনেকটাই কেটে গেছে বলে দাবি অন্তহীন ফাউন্ডেশনের পরিচালকের। এই কার্যক্রমটাকে যাতে আরও চট্টগ্রাম শহরে সরিয়ে দেওয়া যায় বিভিন্ন এলাকায়, ওই রকম আশা মানুষ আসলে আমাদের কাছে করে। কিটের পরিমাণও বেশি পাচ্ছি না বিদায় আমরা এটা আরও ছাড়িয়ে দিতে পারতেছি না। গত বছর 1636টি নমুনা সংগ্রহ করেছিল অন্তহীন ফাউন্ডেশন। এবছর মহামারী বৃদ্ধি পাওয়ায় আবারও 10 এপ্রিল থেকে নমুনা সংগ্রহের কার্যক্রম শুরু করেছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলা সময়ে আরো থাকছে, প্রচন্ড গরম ও আবহাওয়া পরিবর্তনে বিভিন্ন স্থানে বেড়েছে ডায়রিয়া রোগীর চাপ। চিকিৎসা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ, ওষুধের ঘাটতি। রুশ টিকা স্পুটনিক 5 দেশে উৎপাদনে মস্কো ঢাকা সম্মত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। দুপুরে মেন্টর রোডের নিজ বাসভবনে তিনি একথা জানান। এছাড়া ভ্যাকসিন পেতে চীনের সঙ্গেও আলোচনা চলছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বাংলাদেশে টিকার সরবরাহ বন্ধ থাকবে না বলে আশ্বাস দিয়েছেন। চলতি বছরের 21 জানুয়ারি ভারত থেকে উপহার পাওয়া 20 লাখ ডোজের মাধ্যমে করোনা ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু করে বাংলাদেশ। এর 4 দিন পরে 25 জানুয়ারি সেরাম ইনস্টিটিউট থেকে কেনা বাংলাদেশে প্রথম টিকা আনে বেক্সিমকো ফার্মা। এর পরপরই সফলভাবে সারা দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হয়। অধিদপ্তরের হিসেবে মঙ্গলবার পর্যন্ত 57,45,085 জন প্রথম ডোজের করোনা টিকা নিয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে 16,78,189 জনকে। আর এখন মজুদ আছে 25,76,726টি। এদিকে ভারতে করোনা সংক্রমণ ঊর্ধ্বগতিতে বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম জানিয়ে দেয় আগামী 3 মাসের মধ্যে টিকা রফতানির সম্ভাবনা নেই। আর এতে দেশের টিকা কার্যক্রম শঙ্কায় পড়ে যায়। বিভিন্ন মাধ্যমে আসতে থাকে তথ্য। এ অবস্থায় ভ্যাকসিন কার্যক্রম নিয়ে গণমাধ্যমে মুখ খুললেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। জানালেন রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক 5 দেশেই উৎপাদনের জন্য মস্কো ঢাকা সম্মত হয়েছে। চলছে চীনা ভ্যাকসিন আনার আলাপ আলোচনাও। চায়না রাজি হয়েছে, তারা আমাদের পাঠাবে। যে কোনো সময় আমরা তাদের ভ্যাকসিন সংগ্রহ করব। আশা আমাদের একটা প্রস্তাব দিয়েছে, আমরা গ্রহণ করেছি। বলছে যে তোমরা কো-প্রোডাকশনে যাও, তোমাদের দেশে ভালো ভালো ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে। ভারতের সেরাম থেকে বেসরকারিভাবে ভ্যাকসিন আনতে কূটনৈতিকভাবে বাংলাদেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা কূটনৈতিকভাবে ভারতকে বলি তাহলে হয়তো ওরা ছাড় দেবে, কারণ সেরাম তো তৈরি করে রেখেছে। তো আমরা সেটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এদিকে ভারত নিজেদের ভ্যাকসিন সংকট থাকলেও বাংলাদেশের সরবরাহ বন্ধ হবে না জানিয়ে আশ্বাস দিয়েছেন ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। 7 million has been received by Bangladesh against its contract. Another 3.3 million has been provided also as bilateral support from India. So that's 10.3 million vaccines. Let's see what best we can do to push so that Bangladesh's vaccination drive can continue also. So we're working on that. দুদেশের সম্পর্কের কারণে এই সরবরাহ অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন ভারতের এই হাই কমিশনার। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। মসলিন ও রাজশাহী সিল্ক এখন বাংলাদেশের পণ্য। আন্তর্জাতিক মেধাস্বত্ব বিষয়ক সংস্থা ওয়াইপিওর নিয়ম মেনে এই দুটি পণ্যকে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে নিবন্ধন করেছে পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর। জিআই নিবন্ধনের ফলে কোনো দেশ ঢাকায় মসলিন ও রাজশাহী সিল্ক উৎপাদন কিংবা বিপণন করতে চাইলে সত্ত্ব দিতে হবে বাংলাদেশকে। শুভ খানের রিপোর্ট।
চরকাই সম্পদ, চরকাই অন্ন, বাংলার চরকায় ঝলকাই স্বর্ণ। বাংলার মসলিন বোগদাত রমচিন কাঞ্চন তৈলেই কিনতেন একদিন। চরকার গান কবিতায় বাংলার মসলিনকে এভাবেই বর্ণনা করেছিলেন ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত। ফুটিকার্পাস নামক বিশেষ তুলা থেকে তৈরি ঐতিহ্যবাহী এই কাপড় একসময় হারিয়ে যায় নানা কারণে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে প্রায় ৬ বছরের গবেষণায় পুনর্জন্ম হয়েছে মসলিনের। বাতাস থেকে আর্দ্রতা নিয়ে তা ধরে রাখায় রাজশাহী সিল্ক গরমে ঠান্ডা, আবার ঠান্ডায় গরম। আন্তর্জাতিক পরিমণ্ডলে ঐতিহ্যবাহী এই দুই পণ্যের সত্য প্রতিষ্ঠার উদ্যোগ নেয় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড এবং তাঁত বোর্ড। জার্নাল প্রকাশের ২ মাসের মধ্যে কোনো আপত্তি না ওঠায় রাজশাহী সিল্ক ও ঢাকাই মসলিনকে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধিত করা হয়েছে। এই জিআই ট্যাগ পাওয়ার ফলে আমাদের এক্সপোর্টটাও অনেকটা এগিয়ে যাবে। বসনিরা কিন্তু হতদরিদ্র, এদের দারিদ্র বিমোচনে এটা একটা মাইল ফলক হবে। তারা তাদের পণ্যের ন্যায্য মূল্য পাবে। আসছে ২৬ এপ্রিল আন্তর্জাতিক মেধাস্বত্ব দিবসে আনুষ্ঠানিকভাবে এই দুই পণ্যের জিআই সনদ হস্তান্তরের কথা থাকলেও করোনায় তা হচ্ছে না বলে জানিয়েছে প্যাটার্ন ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর। লকডাউনের কারণে এবং প্যান্ডামিকের কারণে সেই অনুষ্ঠানটা কঠিন হয়ে যাচ্ছে। আমরা অনুষ্ঠান করবো, এদের প্রয়োজনে আমরা আগেই সার্টিফিকেট দিয়ে দিয়েছি। এর আগে ২০১৬ সালে বাংলাদেশের প্রথম জিআই পণ্য হিসাবে নিবন্ধিত হয় জামদানি, এরপর নিবন্ধিত হয় ইলিশ ও খিরসাপাত আম। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরও থাকছে, করোনা সংক্রমণ ঠেকাতে গাজীপুরে পোশাক কারখানায় পার্টিশন ব্যবস্থা নিরাপদ মনে করছেন শ্রমিকরা। অর্থনীতির চাকা সচল রাখতেই এই উদ্যোগ বলছে কর্তৃপক্ষ। ময়মনসিংহে সরকারি নির্দেশনা না মেনে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। ময়মনসিংহ জেলা স্কুলে অতিরিক্ত ১৬টি খাতে ফি নেওয়া হচ্ছে। মুসলিম বালিকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ রয়েছে। জায়বাকুদের তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। করোনা মহামারীর কারণে প্রতিষ্ঠান বন্ধ থাকায় সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে টিউশন ফির সাথে শুধুমাত্র অত্যাবশ্যকীয় বেসরকারি কর্মচারী ও কম্পিউটার ফি আদায় করতে নির্দেশনা জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। কিন্তু ময়মনসিংহ জেলা স্কুলে নির্দেশনা না মেনে শিক্ষার্থীদের কাছ থেকে কৃষি, কমন রুম, সাংস্কৃতিক, নবীনবরণ, ছাপা, ক্রীড়া, আনুষাঙ্গিক সহ ১৬টি খাতে প্রায় ১,০০০ টাকা করে অতিরিক্ত ফি আদায় করা হয়েছে। এছাড়া নগরীর মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজেও অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। যে টাকা চা হয়েছে এই টাকা তো এই করোনাকালীন দেওয়ার জন্য আমাদের সামর্থ্য নাই। করোনার সময় আমাদের সংসারে চলে না, কামাই রোজগার সব বন্ধ। কেন এই টাকাটা আমাদের কাছ থেকে অতিরিক্ত নেওয়া হচ্ছে, এটার জন্য একটা সুষ্ঠু তদন্ত হয়। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা বলছেন নিয়ম মেনেই ফি আদায় করছেন তারা। স্টুডেন্ট নাই, বাট স্কুলটাকে টিকিয়ে রাখার জন্য তারকে পরিচর্যা করা দরকার আছে, সেই জন্য কিছু কিছু বিষয় দরকার আছে, সেই জন্য এগুলো নেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও শিক্ষা বোর্ডের শীর্ষ কর্মকর্তারা বলছেন অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। কোনো প্রতিষ্ঠানেরই অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু বিষয়টা আমাদের কাছে এসেছে, আমরা অবশ্যই এই বিষয়টা খতিয়ে দেখব। কেন মাউসির নির্দেশনা উপেক্ষা করে তারা ফি আদায় করলো সে বিষয়টি আমরা দেখব এবং মন্ত্রণালয়কে অবহিত করব। ময়মনসিংহ নগরীর 3টি প্রতিষ্ঠান সহ 10 থেকে 12টি শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত ফি নেয়ার বিষয়ে শিক্ষা বোর্ডে অভিযোগ জমা পড়েছে বলে জানা গেছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। প্রচণ্ড গরম ও আবহাওয়া পরিবর্তন হওয়ায় দেশের বিভিন্ন স্থানে হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ বেড়েছে। হঠাৎ করে এই রোগের প্রকোপ দেখা দেওয়ায় চিকিৎসা দিতে বেগ পেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। ঘাটতি দেখা দিয়েছে ওষুধপত্রেরও। তবে সুস্থ থাকতে প্রচুর পানি পান করার পাশাপাশি বাসি খাবার না খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। বেডে জায়গা হয়নি, তাই মেঝেতে শুয়েই চিকিৎসা নিচ্ছেন বাগেরহাটের সদর হাসপাতালের ডায়রিয়া আক্রান্তরা। দিন দিন বেড়েই চলছে রোগীর সংখ্যা। গেল এক সপ্তাহে 2 শতাধিক রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হন সদর হাসপাতালে। হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। গরমে পেটে ব্যথা, বমি পরে ডায়রিয়া, শেষে হাসপাতালে নিয়ে এসেছে। ওষুধের জায়গাতে কিছু দেয় আর কিছু কেনা লাগে। আমাদের হসপিটালের 10টার মতো পেশেন্টের ধারণ ক্ষমতা, সেক্ষেত্রে আমরা প্রতিদিন 35 থেকে 40টা পেশেন্টের ডায়রিয়া ওয়ার্ডে ট্রিটমেন্ট দিতে হচ্ছে। একই চিত্র ভোলায়ও। ডায়রিয়া পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। পরিস্থিতি মোকাবেলায় গঠন করা হয়েছে 76টি মেডিকেল টিম। প্রচণ্ড গরম ও আবহাওয়া পরিবর্তন হওয়ায় মাগুরায়ও দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। আক্রান্তের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।
পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে ঝালকাঠিতে, তবে এখনও স্থান সংকুলন না হয় অনেকে মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। ইসমাত জাহান শুক্লা, সময় সংবাদ। নারায়ণগঞ্জে কোভিড-19 হাসপাতালে বিনা পারিশ্রমিকে সেবা দেয়া চিকিৎসক সহ 40 জন কর্মকর্তাকে 12 লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য AKM সেলিম ওসমান। দুপুরে নগরের খানপুর এলাকায় হাসপাতালটি পরিদর্শন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভায় তিনি এ ঘোষণা দেন। আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি চিকিৎসকদের যাতায়াতের জন্য 2টি মাইক্রোবাস দেওয়ারও ঘোষণা দেন তিনি। এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল বাশার এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল উপস্থিত ছিলেন। গাজীপুরে পোশাক কারখানায় করোনা সংক্রমণ ঠেকাতে নেওয়া হয়েছে পার্টিশন ব্যবস্থা। এতে ভেতরের কাজের পরিবেশন আগের চেয়ে অনেকটাই নিরাপদ বলে মনে করেন শ্রমিকরা। কর্তৃপক্ষ বলছেন জীবন রক্ষা ও দেশের অর্থনীতি সচল রাখতেই এই উদ্যোগ। জুনায়েদ রুবেলের ছবিতে রাজিবুল হাসানের রিপোর্ট। একটি মেশিনের দুই পাশে 2টি প্লাস্টিকের পার্টিশন। প্রতিজন শ্রমিক 6 ফুট দূরত্ব থেকে চালাচ্ছেন উৎপাদন কার্যক্রম। বৃহস্পতিবার কোনাবাড়ির একটি পোশাক কারখানায় ব্যতিক্রমী এমন দৃশ্য চোখে পড়ে। এর আগে ভোর থেকে কয়েকটি ধাপে তাপমাত্রা মেপে হাত ধুয়ে কর্মস্থলে কাজ শুরু করেন তারা। যদিও শ্রমিকদের জন্য সরকার নির্দেশিত নিজস্ব পরিবহন ব্যবস্থা এখনো উপেক্ষিত। পার্টিশন দেওয়ার কারণে আমরা যারা একসাথে কাজ করি তারা কেউ আক্রান্ত হয় নাই। হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আমরা দিনে 2বার হাত ধুই। আমাদের ম্যানেজমেন্ট সেই ব্যবস্থা করেছে এখানে। কারখানা কর্তৃপক্ষ বলছে ফ্লোরে শ্রমিকদের স্বাস্থ্যবিধি বজায় রেখে কাজ করার ব্যবস্থা করায় কেউ আক্রান্ত হয়নি। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এই পার্টিশন সিস্টেম করছে আমরা, মিনিমাম 6 ফিট দূরত্ব বজায় রাখা। সুবিধা হলো যে 100% এক ওয়ার্কারের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ইফেক্টেড হওয়ার সুযোগ নাই। শিল্প প্রতিষ্ঠানগুলোতে করোনা ঝুঁকি মোকাবেলায় পার্টিশন ব্যবস্থা চালু করা গেলে ঝুঁকি কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। লকডাউনের কারণে ফের ক্ষতির মুখে পড়েছেন যশোরের গদখালি ফুল চাষিরা। পয়লা বৈশাখের বাজার ধরতে না পারায় হাতছাড়া হয়েছে প্রায় কোটি টাকার ব্যবসা। পরিচর্যার অভাবে গাছেই শুকিয়ে যাচ্ছে ফুল। এই অবস্থায় ঋণের বোঝা লাঘবে ফুলকে কাঁচা পণ্য হিসেবে লকডাউনের আওতামুক্ত রাখার দাবি তাদের। যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। ঝিকরগাছা উপজেলার বিভিন্ন গ্রামে বাণিজ্যিকভাবে চাষ হয় গাঁদা, গোলাপ, গ্লাডিওলাস, রজনীগন্ধা, জারবারা, কসমোস, ডেইজি, জিপসি, ডালিয়া, চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন প্রজাতির ফুল। আর এই ফুলকে ঘিরেই এই অঞ্চলের কৃষক ও ব্যবসায়ীদের জীবিকা নির্বাহ হয়। করোনা ভাইরাসের প্রথম ধাক্কা এবং আমপানের কারণে চরম ক্ষতির শিকার হয়েছেন এই অঞ্চলের ফুল চাষিরা। এই ক্ষতি পুষিয়ে নিতে ফের চাষাবাদের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন তারা। এরই মধ্যে দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণায় পহেলা বৈশাখ সহ বিভিন্ন পূজা অর্চনায় তারা ব্যবসায় করতে পারেননি। পয়লা বৈশাখে ফুল বেচতে পারলাম না, ফুল সব ফুটে নষ্ট হয়ে যাচ্ছে। 20 টাকা 30 টাকা শোয়া, তাও বাড়ি তাও বিক্রি হচ্ছে না, কেটে ফেলা দিচ্ছি। কারণ সরকারের যদি মর্জি হয় আমাদের প্রতি, তাহলে আমাদের ফুল চাষের উপরে আল্লাহ তাদের জন্য নজর পড়ে। গত বছরের ক্ষতি পোষাতে ঋণ নিয়ে ফের চাষাবাদ শুরু করেছিলেন তারা। এই লকডাউনে ঋণের বোঝা নিয়ে তারা ভুগছেন হতাশায়। গত বছর লকডাউনে যে অবস্থা আমাদের মাজা ভেঙে গেছে, আর এইবার লকডাউনে তো আমাদের আর বেঁচে থাকার কোনো উপায়ই নেই। ক্ষুদ্র মাঝারি চাষি বহুত ক্ষতিগ্রস্ত। ঋণের টাকা আমরা সামনে কিভাবে দেবো সেটাও আমরা হতাশই যাচ্ছি। এই অবস্থায় সমস্যা সমাধানে ফুলকে কাঁচা পণ্য হিসেবে লকডাউনের আওতার বাইরে রাখার দাবি ফুল চাষী সমিতির। ফুলের একটা কাঁচা পণ্য হিসাবে এবং একটা সম্ভাবনাময় সেক্টর হিসাবে এটার জন্য সরকার তার লকডাউনের আওতামুক্ত বাইরে রেখে পাইকারি বিক্রেতারা আছে তারা যেন দোকানপাটগুলো খুলে রাখতে পারে। যশোর জেলায় প্রায় 1000 হেক্টর জমিতে ফুল চাষ হয় এবং এর সাথে জড়িত প্রায় 6000 কৃষক। সময় সংবাদ, যশোর। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে শুরু হয়েছে লিডার্স সামিট অন ক্লাইমেট এর ভার্চুয়াল সম্মেলন। বিশ্বের 40 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এতে অংশ নিয়েছেন। এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। Vulnerability. Bangladesh is pursuing a low carbon development path to raise our national determined contribution NDC and adaptation ambition. We have included new sectors in addition to the existing energy, industry and transport sectors in the mitigation process. We are planning to submit a quantified
ambitious NDC by June 2021. Excellencies, Bangladesh is observing Mujib Year, marking the birth centenary of the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. We are planting 30 million saplings nationwide and adopted Mujib Climate Prosperity Plan to achieve low carbon economic growth. As the chair of the Climate Vulnerable Forum and B20, Bangladesh's key focus is to uphold the interest of the climate vulnerable countries. We are hosting the South Asian Regional Office of the Global Center on Adaptation, which is promoting locally led adaptation solutions. Ladies and gentlemen, the COVID-19 pandemic has reminded us that global crises can only be addressed through a strong collective response. As such, as a responsible member state of the COP and as the chair of CBA, I would like to make few suggestions. Number one, immediate and ambitious action plan by developed countries to reduce their carbon emissions to keep the global temperature rise at 1.5 degrees Celsius. The developing nations should also focus on mitigation measures. Number two, ensuring the annual target of $100 billion US, which should be balanced 50-50 between adaptation and mitigation with special attention to the vulnerable countries while pursuing loss and damage. Number three, major economies, international financial institutions, and private sectors should come forward for concessional climate financing as